আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। শিশু রামিসার ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড, সন্তুষ্ট পরিবার। রায়ের মতো সাজাও দ্রুত কার্যকরের প্রত্যাশা। দ্রুত থেকে দ্রুত সময়ের ভিতরে সেই রায় কার্যকর হোক এবং বাংলাদেশে আর কোনো রামিসা এই ধরনের ঘটনা না ঘটে। 6 শিশুর পরিবারকে 80 লাখ টাকা করে দেবে আদ্দিন হাসপাতাল। শোকজের জবাব দিতে সময় পেল 2 দিন। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু। এলএনজি আমদানিতে নবায়নযোগ্য জ্বালানির মতো শুল্ক আরোপের তাগিদ সিপিডির। এবং ফ্যাসিবাদী শাসন শিক্ষা ব্যবস্থাকে ও ধ্বংস করেছিল বললেন প্রধানমন্ত্রী। ঘুরে না দাঁড়ালে টিকে থাকা কঠিন। দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে। দর্শক, শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। সকালে বিচারক মাসরুর সালেকিনের আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। তবে শুধু ঘোষণা নয়, সাজা দ্রুত কার্যকরের দাবি রামিসার বাবার। জিএম মাহমুদের রিপোর্টে বিস্তারিত। গত 19 মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে নৃশংসভাবে হত্যা করে পাশের ফ্ল্যাটে থাকা ঘাতক সোহেল রানা। আর এ কাজে সহযোগিতা করে তার স্ত্রী স্বপ্না খাতুন। নিষ্ঠুরে ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে ফুঁসে ওঠে সারা দেশ। সরকারের পক্ষ থেকে 1 মাসের মধ্যে বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতে প্রতিশ্রুতিও দেয়া হয়। এবার দেশের বিচারিক ইতিহাসে নজির স্থাপন করে 6 কার্যদিবসের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রায় ঘোষণা করে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে আসামি মোহাম্মদ সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে 2 লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। বিচার প্রক্রিয়া ও সাজা নিয়ে অভিযোগ নেই রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরও। যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। রায়ের সাজা দ্রুত কার্যকরের দাবি জানান রামিসার বাবা। দ্রুত থেকে দ্রুত সময়ের ভিতরে সেই রায় কার্যকর হোক এবং বাংলাদেশে আর কোনো রামিসা এই ধরনের ঘটনা না ঘটে। রায় ঘোষণার পর রামিসার মামলা সহ নারী ও শিশু বিষয়ক মামলার আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের ঘোষণা দেন প্রধান বিচারপতি। যেহেতু এই মামলাগুলোর জন্য নতুন করে একটি বেঞ্চ উনি গঠন করতে যাচ্ছেন এবং সেখানে সুনির্দিষ্টভাবে এই জাতীয় মামলাগুলো শুনানি হবে। দেশের আলোচিত এ বিচারিক কার্যক্রমে এবং রায় পেয়ে সন্তুষ্ট সকল শ্রেণী পেশার মানুষ। তবে রায় শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ না রেখে উচ্চ আদালতের কার্যক্রম সম্পন্নের মাধ্যমে সাজা দ্রুত কার্যকর করা হবে এমন প্রত্যাশা সবার। মহানগর দায়রা জজ আদালত থেকে জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, উচ্চ আদালতের বিশেষ বিবেচনায় শুনানি করা গেলে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা সম্ভব হবে। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। বিস্তারিত থাকছে বিলাল হোসেনের রিপোর্টে। রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও পাশবিক নির্যাতন করে ছোট্ট শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে ফাঁসির রায় দিয়েছে আদালত। রায়ের পর সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। রায় সন্তুষ্ট জানিয়ে উচ্চ আদালতও এটি বহাল থাকবে বলে আশা করেন আইনমন্ত্রী। আমরা 6 কার্যদিবসের মধ্যে বিচার
প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। শিশু আসিয়া, রামিসা ও মেজর সিনহা হত্যা মামলা সহ আলোচিত সব মামলার রায়ে হওয়া মৃত্যুদণ্ড 3 মাসের মধ্যে কার্যকর করা সম্ভব বলে মনে করেন আসাদুজ্জামান। 3 মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি, নির্ভর করে, কিন্তু প্রত্যেকটা মামলায় তো আমরা এরকম ফাস্টটাকে দিতে পারবো না। এই কারণে আমরা একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি, হাউ ফাস্ট উই ক্যান ডু দ্যাট। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসা হত্যা রায়কে বাংলাদেশের একটি ইতিহাসে মাইল ফলক অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলবো যাতে রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে, তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে তখন কার্যকর করা আর কোনো সময়ের বিলম্ব হবে না। দ্রুত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করা মামলায় পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। সরকারের প্রথম 100 দিনে দেশে 605টি খুন এবং 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB। এ সময় নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। রাজধানীর ধানমন্ডিতে TIB কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, আলোচিত সময়ে ধর্ষণের শিকার হয়েছেন 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 জন এবং ধর্ষণের শিকার শিশু 49 থেকে 71 জন। সংবাদ সম্মেলনে TIB নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকারের 100 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নাজুক ছিল। সরকারের নিজস্ব অঙ্গীকারের সাথে রিপিট করছি তাদের 31 দফা তাদের নির্বাচনী ইশতেহারগুলো এই সনদের প্রতি, যেটি সরকার প্রধান সহ উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করা হবে, কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। সরকার গঠনের পর বেশ কিছু নিয়োগ এমনভাবে হয়েছে যেটি পরিষ্কারভাবে দলীয়করণের একটা আগের চর্চারই প্রতিফলন। কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা কি আসলে দল নিরপেক্ষভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন কিনা, এই বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এক্ষেত্রে সরকার ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। 6 শিশুর মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিতে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে। এই ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালটি। এদিকে পরিবারগুলোকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। দেখুন ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। গেল 27 মে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতালটির চরম অব্যবস্থাপনার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়। আমি আজকে একটি রিট দায়ের করেছি এবং এই রিটে ভিকটিমের পরিবারকে প্রতি পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এখানে আবেদন করেছি। এদিকে মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে 80 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির আইনজীবী। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী পরিবার সকলের সম্মতিতে একসাথে বসে ভুক্তভোগী প্রত্যেক পরিবারের জন্য 80 লক্ষ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। একই সাথে আদ্দিন কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের কাছে একটি চিঠি পাঠিয়ে জবাব দেওয়ার জন্য 48 ঘন্টা সময় আবেদন করেছেন। এছাড়া শোকজের জবাব দিতে 48 ঘন্টা সময় চাইলে তা দিতে সম্মত হয় স্বাস্থ্য অধিদপ্তর। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিকেল 3টায় জাতীয় সংসদে এই অধিবেশন শুরু হয়। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। অধিবেশন শুরুর আগে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন সহ সাবেক 16 জন MP মন্ত্রীর মৃত্যুতে
সংসদের শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেই সঙ্গে নারী সদস্যদের কারণে এবারের সংসদ পূর্ণতা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অধিবেশনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে আইনের ঊর্ধ্বে কেউ নন। আর অধিবেশনে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গ্যাস সংকট কাটাতে যমুনা সার কারখানা চালু করা হবে। গ্যাসের অপ্রতুলতার কারণটি আমার মনে হয় একটু আগে জ্বালানি মন্ত্রী মহোদয়, মাননীয় জ্বালানি মন্ত্রী ব্যাখ্যা করেছেন। তো গ্যাস প্রাপ্তি সাপেক্ষে এটি চালু করা যেতে পারে, যেটি ন্যাশনাল গ্রিড আছে সেটি থেকে। নবায়নযোগ্য জ্বালানির সমপরিমাণ শুল্ক কর এলএনজি আমদানিতে আরোপ করলে সরকার বছরে প্রায় ১,৩০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব পেত। এমন তথ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানির তুলনায় জীবাশ্ম জ্বালানিকে এই সুবিধা দেওয়ার কারণে রাষ্ট্র বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। সকালে রাজস্ব বৈষম্য ও জ্বালানির সংকট মোকাবেলায় বিকল্প সমাধান বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এছাড়াও এলএনজির ওপর 15% কর আরোপের প্রস্তাবও দেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। এই সরকারের নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে। যদিও এর ভিতরে আবার দু একটি এমন ধরনের আছে যেটা আবার উল্টো পথেরও বিষয় রয়েছে, যেমন কয়লার কথাও আবার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, যেটা আমরা মোটেই সমর্থন করি না। এমনকি এলএনজির কথাও সেখানে রয়েছে, সেটাও আমরা সমর্থন করি না। কিন্তু আমরা এখানে নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরে তারা যেভাবে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন, উৎসাহ দেখাচ্ছেন, এবং আমার মনে করি যে আগামী দিনের একটা বড় বিনিয়োগের জায়গা হবে এই নবায়নযোগ্য জ্বালানি। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতা ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ১.৫ দশকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। দেখুন রুদ্র রফিকের রিপোর্ট। সম্মানিত প্রধান অতিথি, উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতা ভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন শিক্ষা মন্ত্রণালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্টরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ইতিমধ্যে এ সময় শিক্ষামন্ত্রী বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে দক্ষ মানব শক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। আমাদের হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে হবে, মানব সম্পদ তৈরি করতে হবে, দক্ষ মানব সম্পদ আমাদের লাগবেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের ব্যর্থতা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চায় সরকার। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকেও, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো এবার। দক্ষতা ভিত্তিক শিক্ষা ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। প্রযুক্তি নির্ভরতার পাশাপাশি নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়নে শিক্ষকদের বেশি জোর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। সীমান্তের সব ধরনের অবৈধ পুশিনের চেষ্টাকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে বর্ডার গার্ড সতর্ক আছে, সমস্ত অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব। এ পর্যন্ত তাই হয়েছে। সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল থেকে নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্তে পুশিনের বিষয় বেশি আলোচনায়। অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে, তবে এই বিষয়গুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন। এদিকে ভারত থেকে পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি।
গ্রাম পুলিশের পাশাপাশি কাজ করছে স্থানীয়রা। 2 দিন ধরে পঞ্চগড় সীমান্তে অবস্থান করছে পুশিন করা 10 জন। লালমনিরহাট সীমান্ত দিয়ে পুশিনে ব্যর্থ হয়ে 14 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। লালমনিরহাট সীমান্ত দিয়ে আবারও 14 জন ব্যক্তিকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষীরা। তবে বিজিবি সতর্ক হলে বিএসএফ তাদের ফেরত নিয়ে যায়। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে অবস্থান করা 6 জনের হদিস মিলছে না। 2 দিনের বেশি সময় ধরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে অবস্থান করছে পুশিন করা 10 জন। বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পরও তাদের ফেরত নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। কোনোভাবেই যেন একটি মানুষ আমাদের এই বাংলাদেশে পুশিন করতে না পারে, এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা অবশ্যই কোনো প্রকার অবৈধ লোক দেখলে আটক করবেন। দিনাজপুরের হিলি সীমান্তে গ্রামবাসী ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে যৌথভাবে সীমান্ত পাহারা দিচ্ছে বিজিবি। বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড তাদের সঙ্গে আমরা 0 পয়েন্টের নিরাপত্তা দিচ্ছি, যাতে ইন্ডিয়া থেকে কোনো লোক বাংলাদেশে পুশব্যাক যেন না দিতে পারে। কঠোর অবস্থানের কারণে গত 1 মাসে সিলেট সীমান্ত দিয়ে পুশিনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি বিজিবির। সুনামগঞ্জ সীমান্তে পুশিন প্রতিরোধে স্থানীয়দের সচেতন করতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করুন। পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে জামালপুর 35 বিজিবি। আমাদের এই গ্রামের বর্ডার থেকে কোনো লোকজন না এদিকে আসতে পারে, সেই জন্য বিজিবি আমাদের অনেক সহযোগিতা করতে। বিজেপি যখন যাই দিতে চাবে আমরা ওটা দিতে প্রস্তুত। আমরা বিজেপিকে রাতে দিনে আমরা সঙ্গে থাকি। চাঁপাইনবাবগঞ্জে আনসার ভিডিপির সদস্যরা সীমান্ত পাহারায় বিজিবিকে সহায়তা করছে। নাদিরা সুলতানা, RTV। এবারে ঈদযাত্রায় প্রায় 450টি দুর্ঘটনায় 438 জন নিহত হয়েছে, যেখানে সব থেকে বেশি মহাসড়কে 402 জন, রেলপথে 23 জন আর নৌপথে 13 জন নিহত হয়। গেল বছরের থেকে দুর্ঘটনা বেড়েছে 3.07%। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। বিস্তারিত থাকছে মিশু খাওলাদারের রিপোর্টে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফিরতে মানুষের যাত্রা যেন এখন বিষাদে পরিণত হচ্ছে। প্রতি বছর সড়কে ঝরছে প্রাণ, বেড়ে যাচ্ছে দুর্ঘটনার সংখ্যা। সড়ক, রেল ও নৌপথে 442টি দুর্ঘটনায় 438 জন নিহত ও 1340 জন আহত হয়েছেন। গত বছরের তুলনায় প্রাণহানি বেড়েছে 3.07%। যাত্রী কল্যাণ সমিতি মহাসড়কে অনিয়ন্ত্রিত মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সহ সড়ক দুর্ঘটনার 9টি কারণ তুলে ধরে সংবাদ সম্মেলনে। জাতীয় মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি চালিত অটোরিকশার অবাধে চলাচল, মহাসড়কের নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা, উল্টো পথের যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানবাহনের যাত্রী বহন। দুর্ঘটনা রোধে 11টি সুপারিশে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। প্রযুক্তি নির্ভর সড়ক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ করতে হবে। চালকদের উন্নত প্রশিক্ষণ প্রদানের পর লাইসেন্স প্রাপ্তি নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন যানবাহন ক্রমান্বয়ে উচ্ছেদ করতে হবে। প্রতি বছরের মতো এবারও দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। 153টি মোটরসাইকেল দুর্ঘটনায় 159 জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার প্রায় 38.83%। মিশু খাওলাদার, RTV, ঢাকা। হামের উপসর্গ নিয়ে একদিনে আরও 7 শিশু মারা গেছে। নিহতদের মধ্যে ঢাকায় 4 জন এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় 1 জন করে রয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে আরও 1287 শিশু। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে 1221 শিশুর মধ্যে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 66 শিশু। গত 15ই মার্চ থেকে হাম ও হামির উপসর্গে দেশে 620 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে 64,263 জন। জানাবো খেলার খবর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বকনিষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার দিনভর ভোট শেষে ক্লাব ক্যাটাগরির রেকর্ড ৭৩ ভোটে পরিচালক নির্বাচিত হওয়ার পর সন্ধ্যায় পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হন তিনি। দেশের ক্রিকেটের উন্নয়নই তার প্রধান লক্ষ্য বলে জানান বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই অধিনায়ক। এছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। বিস্তারিত থাকছে রাফি আমিনের রিপোর্টে। নির্বাচনকে ঘিরে মিরপুর স্টেডিয়াম সেজেছিল ব্যানার ফেস্টুনে। তবে আগে থেকেই ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে যাওয়ায় নির্বাচনী উত্তাপ আশানুরূপ ছিল না। এর মধ্য দিয়েই সকাল 10টায় শুরু হয় ভোট গ্রহণ। তবে ব্যালট বক্সে প্রথম ভোটটি পড়তে অপেক্ষা করতে হয় প্রায় ৪৫ মিনিট। ক্যাটাগরি 1-এ 7 জনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই ছিলেন নির্বাচিত। বাকি 3 পরিচালক পদের লড়াই হয় ভোটে, যেখানে বরিশাল থেকে নির্বাচিত হন মিজানুর রহমান, আর খুলনা থেকে পরিচালক হয়েছেন শান্তনু ইসলাম ও শফিকুল আলম। এদিকে ক্লাব ক্যাটাগরিতে ৭৪ জন কাউন্সিলরের ৭৩ জনের ভোট কাস্ট হয়। সবাই ভোট দিয়েছেন তামিমকে। এছাড়া সাইদ ইব্রাহিম ও ইসরাফিল খসরু পেয়েছেন ৭২টি করে ভোট। আর এনএসি মনোনীত 2 পরিচালক শেখ মোহাম্মদ রুহুল আমিন ও সরফরাজ আহমেদ। নির্বাচন শেষে প্রথম সভায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল আর সহসভাপতি ফাহিম সিনহা। বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য যা যা করার দরকার, যদি কোনো গঠনতন্ত্রতে চেঞ্জ আনতে হয় তাহলে অবশ্যই আমরা নিয়ে আলোচনা করব, চিন্তা করব। আশার বাণী তো শুনিয়েছেন অনেকেই, তবে বাস্তবায়ন করতে পেরেছেন কতজন? সেই তালিকায় এবার যুক্ত হলেন তামিম ইকবাল। অপেক্ষা এখন আগামী 4 বছরে নিজের পরিকল্পনার কতটা বাস্তবায়ন করতে পারেন বিসিবির নতুন এই সভাপতি। মিরপুর থেকে রাফি আমিন, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রের মাটিতে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে গিয়ে বড় ধরনের জটিলতায় পড়েছে ইরাক ফুটবল দল। ভিসা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে বিমানবন্দরে প্রায় 7 ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় স্ট্রাইকার আইমান হোসেনকে এবং ফটোগ্রাফার তালাল সালাহকে 10 ঘন্টা আটকে রেখে জেরা করা হয়। পরবর্তীতে আইমানকে প্রবেশের অনুমতি দেয়া হলেও ফটোগ্রাফারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী আবেদন করেও ভিসা পাননি ইরান দলের 14 কর্মকর্তা ও স্টাফ। দর্শক, রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শিশু রামিসার ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্না মৃত্যুদণ্ড, সন্তুষ্ট পরিবার। রায়ের মতো সাজাও দ্রুত কার্যকরের প্রত্যাশা। 6 শিশুর পরিবারকে 80 লাখ টাকা করে দেবে আদ্দিন হাসপাতাল, শোকজের জবাব দিতে সময় পেল 2 দিন। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু। এলএনজি আমদানিতে নবায়নযোগ্য জ্বালানির মতো শুল্ক আরোপের তাগিদ সিপিডির। এবং ফ্যাসিবাদের শাসন শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছিল বললেন প্রধানমন্ত্রী। ঘুরে না দাঁড়ালে টিকে থাকা কঠিন। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।